আমরা আজকের ভিডিওটিতে দেখব ঘর্ষণ কি জিনিস, ঘর্ষণ বল কি জিনিস, গতীয় ঘর্ষণ গুণাঙ্ক এবং স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক, তার সাথে সাথে ঘর্ষণ কোণ, নিশ্চল কোণ, এই টার্মগুলো আজকে আমাদের ভিডিওগুলোতে শেখার চেষ্টা করব। তো প্রথমে আসি ঘর্ষণ। ঘর্ষণ জিনিসটা কি? ঘর্ষণ যদি এক লাইনে বলা হয়, একটা হলো বাধা। বাধা দিবে, কাকে বাধা দিবে? কোনো একটা বস্তু রানিং অবস্থায় আছে, তাকে যাতায়াতে বাধা দিবে, এটাকে বলা হয় ঘর্ষণ। যেমন একটা এক্সাম্পলের মাধ্যমে বলি, এরকম একটা তল, এটা একটা মাটি, এখানে একটা বস্তু, কোন একটা বল যাই কোনো একটা দিলাম, একে যদি তুমি কোনোভাবে তাকে গতিশীল করা হয়, তাহলে ধরলাম আমি তার বেগ 15 মিটার পার সেকেন্ড বেগে বস্তুটি গতিশীল। দেখা যাবে যে যাওয়ার পর কিছু দূর যাওয়ার পর বস্তুটা হয়তো থেমে যাবে। বস্তুটা কি হবে? থেমে যাবে। তখন তার বেগ হলো কত? 0। বস্তুটাকে একটা বল দেওয়া হয়েছে এই বরাবর, এই জন্য বস্তুটা সামনের দিকে গতিশীল। তাহলে কি কারণে বস্তুটা একটা ভেলোসিটি নিয়ে যাচ্ছে, আমি সামনের দিকে যাচ্ছি, আমি হঠাৎ করে থেমে যাব কেন? কখন থামবো? যদি পেছন থেকে কেউ আমাকে টেনে ধরে। তার মানে এখান থেকে যে যখন সামনের দিকে যাচ্ছে, তার পিছন দিকে কিছু একটা কাজ করতেছিল, যার কারণে তার বেগের মান কমে গেছে। যে জিনিসটা কাজ করতেছে সেটাকে বলা হয় ত্বরণ। যেহেতু এই ত্বরণটা প্লাস হলে এটা বিপরীত দিকে হয় এবং আমরা এটা জানি, সেটাকে বলা হয় মন্দন। আবার নিউটন ল অনুযায়ী বস্তুটার ভর আছে, সেখানে থাকে কত? ma ফোর্স। এই ফোর্সটাকে ছোট হাতের m দ্বারা প্রকাশ করা হয় এবং এই ফোর্সকে বলা হয় ঘর্ষণ বল। এই বলের কারণে বস্তুটা গতিশীল থাকে, আস্তে আস্তে ধীরে ধীরে কি হয়? স্থির হয়ে যায়। যে কারণে স্থির হয় তাকে বলা হয় ঘর্ষণ, এবং যে বলের কারণে বস্তুটি স্থির হয়ে যায় তাকে বলা হয় ঘর্ষণ বল। তো এটা হলো মোটামুটি হচ্ছে ঘর্ষণ। এই ঘর্ষণ আবার দুই ধরনের হয়। একটা হলো স্থিতি ঘর্ষণ, আর একটা হলো গতীয় ঘর্ষণ। স্থিতি ঘর্ষণ কোনগুলা? স্থির অবস্থায় যদি থাকে কোনো একটা বস্তু, এই যে এভাবে আমি যদি রাখি, এই বস্তুটাকে যদি এখানে রাখি, বস্তুটা কিন্তু নড়াচড়া করবে না। যেহেতু নড়াচড়া করবে না, স্থির অবস্থায় আছে, কেন আছে? কোনো একটা বলের কারণে অবশ্যই সেই স্থির অবস্থায় আছে, যে কারণে স্থির আছে সেটাকে বলা হয় স্থিতি ঘর্ষণ। আর গতিশীল অবস্থায় যদি থাকে তাহলে সেটাকে বলা হয় গতীয় ঘর্ষণ। এই গতীয় ঘর্ষণ আবার 4 প্রকার। তা আমি আসলে ওই সময় ভিতরের দিকে যেতে চাচ্ছি না, আমাদের মূল টার্গেটটা যেটা সেদিকে আমি আস্তে আস্তে যাওয়ার চিন্তা ভাবনা করতেছি। তো সেটা হলো আমাদের গতীয় স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক, গতীয় ঘর্ষণ গুণাঙ্ক, এই জন্য আমি আমাদের ভিতরের দিকে যেতে যাচ্ছি না। তো যাই হোক, ঘর্ষণ জিনিসটা হলো মূল কথা, এক কথা বলি, যে জিনিসটার কারণে বস্তু বাধা পায়, সামনের দিকে যেতে পারে না, তাকে বলা হয় ঘর্ষণ। যে কারণে যাইতে পারে না তাকে বলা হয় ঘর্ষণ, এবং যে বলের কারণে বাধাপ্রাপ্ত হয় সেই বলকে বলা হয় ঘর্ষণ বল। তো যাই হোক, এটা হলো মূল কথা। আর এখানে বস্তুটা যেদিকে যাবে ঘর্ষণ বল তার হবে কত? বিপরীত দিকে হবে। এটা হলো আমাদের মূল কথা। তা আমরা আগে শুরু করব হলো স্থিতি ঘর্ষণ, তারপর চলে যাব হচ্ছে কত? গতীয় ঘর্ষণ। আস্তে আস্তে যাব, স্টেপ বাই স্টেপে যাচ্ছি। তো গতীয় ঘর্ষণ আবার 4 ধরনের হয়। তো 4 ধরনের গুলো আমরা আস্তে ধীরে লিখে দিব এক এক করে। আচ্ছা, এখন আমি যাওয়ার আগে আরেকটা জিনিস একটু ছোট করে একটা টপিক একটু বলে দিতে চাই। গুণাঙ্কেতে যাওয়ার আগে একটা জিনিস আরেকটু একটু বলে দিব। তাহলে এইখানে একটা বস্তু আছে, আমি বস্তুর উপর যদি 10 নিউটন বল প্রয়োগ করি, বস্তু মনে করো যাচ্ছে না, বস্তু নড়াচড়া করতেছে না, তার মানে বস্তুটার গতি মানে স্থিতি মানে ঘর্ষণটা তার এখন বেশি, ওটা গতি প্রমাণ আমরা করি। তারপর যদি আরো দেই 15 নিউটন দিই, হয়তো বা বস্তুটা একটু নড়াচড়া করতেছে, মুভ করবে, কিন্তু এখনো করেনি। আবার একটু ব্যাখ্যা করি, এই বস্তুটা এদিকে দিচ্ছি, এই 10 নিউটনকে কেউ না কেউ তো মিনিমাইজ করছে, ফোর্সের জন্য বস্তুটা যাইতে পারেনি। যে জিনিসটা এই 10 নিউটনকে মিনিমাইজ করছে, কিভাবে মিনিমাইজ করবে? এদিকে যদি 10 নিউটন দেওয়া হয়, তাহলে অপোজিট দিকে অবশ্যই একটা থাকবে 10 নিউটন, সেটাকে ঘর্ষণ বল বলা হয়। আবার এই যদি দিই আমি 15 নিউটন দিই দ্বিতীয় ক্ষেত্রে, এখানে আমি 15 নিউটন দিলাম দ্বিতীয় ক্ষেত্রে, তাহলে বিপরীত দিকে তাহলে তার কত থাকবে? 15 নিউটন। এই 15 নিউটন দিলে কি হবে? মোটামুটি নড়াচড়া করতেছে, একটু
একটু ফোর্স পাইলে গড়ানো শুরু করবে, বস্তুটা সামনের দিকে যাওয়া শুরু করবে। এবার যদি আমি কোনো কারণে এফ এর মান 16 নিউটন যদি দিই, তাহলে দেখো বস্তুটা দেখা যাবে যে তোমার সম্মুখ দিকে দিচ্ছি আমি 16 নিউটন, আর তার ঘর্ষণ বল যদি কোনো কারণে 15 নিউটন হয়, তাহলে লব্ধি হবে 16 - 15 ইকুয়াল হলো কত 1 নিউটন। এই 1 নিউটন বলে বস্তুটা সম্মুখ দিকে যাবে, তখন বস্তুটা চলাফেরা করা শুরু করছে, ঠিক আছে, বস্তুটা তখন চলাফেরা শুরু করছে। আর এইটা হলো তার ন্যূনতম ঘর্ষণ, এটা সর্বোচ্চ সে রেজিস্ট করতে পারে 15 নিউটন পর্যন্ত। 15 নিউটন চেয়ে বেশি পাইলে বস্তুটা চলাফেরা করতে পারবে। এই ঘর্ষণটা তার সর্বোচ্চ পরিমাণ, এই সর্বোচ্চ পরিমাণ এই ঘর্ষণে দিলে বস্তুটা নড়াচড়া করবে, এর চেয়ে কম দিলে বস্তু সলিড অবস্থায় থাকবে। এইটাকে বলা হয়, এই ঘর্ষণ বলের নাম আছে, সেটাকে বলা হয় সীমান্তিক ঘর্ষণ বল। সীমান্তিক ঘর্ষণ বলটা তাহলে সংজ্ঞাটা দাঁড়াচ্ছে যে বল প্রয়োগ করলে বস্তুটি নড়াচড়া করা শুরু করবে, করার উপক্রম হবে, মানে করবে না, উপক্রম হবে, সেটাকে বলা হয় সীমান্তিক ঘর্ষণ বল। আর এটাকে আমাদের আসলে কত এফএস দ্বারা প্রকাশ করা হয়, সীমান্তিক ঘর্ষণ ফোর্স। আচ্ছা, এরপর দেখো 16 নিউটন নিচে বস্তু কিন্তু মুভ করছে, আমি 20 নিউটন বল প্রয়োগ করলাম, আর ঘর্ষণ বল, সীমান্তিক ঘর্ষণ বল ওই বস্তুটার জন্য সর্বোচ্চ 15 নিউটন, এখন আর সে দিতে পারবে না, সর্বোচ্চ হয়ে গেছে। তাহলে সেক্ষেত্রে লব্ধি কত হবে? 20 - 15 ইকুয়াল টু কত 5 নিউটন। তার মানে 5 নিউটন বল নিয়ে বস্তু সামনের দিকে যাবে, সোজা হিসাব। আচ্ছা, এবার যদি আমি উল্টা হিসাব করি, যদি ঘর্ষণ বল কমাতে থাকি তাহলে সেক্ষেত্রে কি হবে? ঘর্ষণ বল যদি কমাতে থাকি তাহলে সে মানে ঘর্ষণ বল আসলে সরি ভুলে গেছে, যদি আমি বলের পরিমাণটা আস্তে আস্তে কমাতে থাকি তাহলে সেক্ষেত্রে কি হবে? ঠিক আছে, আচ্ছা এটা একটু ভালো মতো বোঝার জন্য একটা এক্সাম্পল দিই, একটু খেয়াল করো। যদি কোনো একটা বস্তু যদি এরকম থাকে, তার উপর যদি তুমি প্রথম অবস্থায় আসে ধাক্কা দিচ্ছ, অনেক বড় বস্তু করো, ধর বাসই ধরো, তুমি একা ধাক্কা দিচ্ছ, ঠেলতে পারবে না। একজন হলো না, দুইজন আনো, তিনজন আনো, চারজন আনো, পাঁচজন আনো, ছয়জন আনো, সাতজন আনো, 10 জন আনো, এভাবে নিয়ে বাসকে ঠেলতেছ, বাসটা কিন্তু রানিং অবস্থায় শুরু হয়ে যাবে। যখন রানিং হবে তখন কিন্তু সেখান থেকে 1-2 জন বস্তু যদি সরেও আসে, বস্তুটা কিন্তু গতিশীল অবস্থায় থাকবে, ঠিক আছে। আচ্ছা, এই জিনিসটা আমি এখানে বোঝাতে চাচ্ছিলাম যে এখান থেকে দিলাম বস্তুটা রানিং অবস্থায় আছে। এবার যদি আমি কমাতে চাই তাহলে কিন্তু বস্তুর গতি থামবে না, সে কিন্তু তাও যেতে থাকবে বস্তুটা, ঠিক আছে। এভাবে কমাতে কমাতে যদি আমি এফ এর মান এবার 15 নিউটন দিই, তাহলে সেক্ষেত্রে কি হবে? এটা হলো আমার মূল কথা। তা আমি আবার একবার বলি, প্রথমে আস্তে আস্তে বাড়ালাম, সর্বোচ্চ 20 নিউটন আমি দিতে পারি, দিলাম, দেওয়ার পর আমি যদি বস্তুটা থেকে বল সরাই নিই, বস্তুটা কিন্তু ওখান থেকে উঠুন, দেখো বস্তুটা কিন্তু স্থির হবে না, বস্তু কিন্তু গতিশীল অবস্থায় থাকবে। তাহলে আমি যদি একবার 15 নিউটন দিই, আমার কিন্তু ঘর্ষণ বল কিন্তু 15 নিউটন থাকবে। তাহলে সেক্ষেত্রে কি হবে? তাহলে সেক্ষেত্রে হবে কি, লব্ধি হবে তখন, লব্ধি হবে 0, তার মানে ত্বরণ হবে 0, বস্তু তখন সমবেগে যাবে, ঠিক আছে। তার মানে ঘর্ষণ বল দেখে প্রথম ক্ষেত্রে দেখো কি হয়েছে, 15 নিউটন বস্তু কেবল যাতায়াত করার উপক্রম তৈরি হয়েছিল। এবার 15 নিউটন দিছো তুমি, এই যে 15 নিউটন, আবার ঘর্ষণ বল তো আমাদের 15 নিউটন আগে থেকে আছে, তার কারণে কিন্তু এবার যাওয়ার উপক্রম হয়নি, বস্তুটা কিন্তু সমবেগে যাচ্ছে, কারণ তার কোনো ধরনের বল প্রযুক্ত নাই। বল প্রযুক্ত নাই মানে কোনো ত্বরণ প্রযুক্ত হবে না, কোনো ত্বরণ যদি প্রযুক্ত না হয় তাহলে বস্তুটা অবশ্যই সেটা কি সমবেগে মুভ করবে। তো এটা হলো মোটামুটি আমাদের এখানকার সীমান্তিক ঘর্ষণ এবং ঘর্ষণ বলের মোটামুটি আলোচনা। এবার আসো আমাদের ঘর্ষণ গুণাঙ্ক। ঘর্ষণ গুণাঙ্ক বা দুই ধরনের হয়, একটা হলো স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক, এটাকে মিউ দ্বারা প্রকাশ করা হয়, আর একটা হলো গতীয় ঘর্ষণ গুণাঙ্ক, এটাকে মিউ কে, মানে
গতিশীল অবস্থায়, যেমন চাকা যখন গতিশীল অবস্থায় আছে কিন্তু রানিং রোল করতে করতে যাচ্ছে, এটা তোমার ছিল মিউ কে হবে। আর স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক স্থির অবস্থায় দাঁড়ায় আছে কোনো বস্তু, তখন সেটা নাম হবে কত? স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক। তো যাই হোক, আমরা এখন এক এক করে একটু দেখি। কোন একটা সলিড একটা রাস্তার উপর, অমসৃণ রাস্তা, এখানে কিন্তু মসৃণ কোনো কিছু আসবে না, কারণ মসৃণ তলে কিন্তু আমাদের ঘর্ষণ হয় না, অমসৃণ তলে ঘর্ষণটা হয়। এই জন্য অমসৃণ তল, অমসৃণ তলের উপর কোনো একটা বস্তু রাখলাম, তার ওজন নিচের দিকে কাজ করবে, এবং আমি যদি নিচের দিকে লাফ দেই আমি কিন্তু উপর দিকে একটা বল পাবো, সেটাকে আমরা কি বলি? প্রতিক্রিয়া বল। প্রতিক্রিয়া বল পাবো হলো উপরের দিকে। আর বস্তুটাকে যদি আমি সম্মুখ দিকে অগ্রসর করি, কোনোভাবে বস্তুটা যদি উপরে সামনের দিকে আমি 10 নিউটন 20 নিউটন 30 নিউটন একটা বল প্রয়োগ করি, বাধা দিবে বিপরীত দিকে, যে বলটা বাধা দিবে সেটাকে এফএস দ্বারা প্রকাশ করা হয়, ঘর্ষণ বল বলা হয়। ঠিক আছে, এটা হলো ফোর্সের ডিস্ট্রিবিউশন। কোন একটা বস্তু যদি থাকে তাহলে তার ফোর্সের ডিস্ট্রিবিউশন এরকম হয়। তারপর আমরা ব্যবহারিক প্র্যাকটিক্যাল থেকে জানা যায়, তোমার চলো করে দেখানো হয়েছে আর কি, যে এই দুটো পরস্পর সমানুপাতিক। যত রিঅ্যাকশন ফোর্স বাড়বে তত তার ঘর্ষণ বাড়বে। ঠিক আছে, আর সমানুপাতিক উঠে গেলে একটা কনস্ট্যান্ট আসে, সেই কনস্ট্যান্টকে মিউ এস বলা হয়। তাহলে ফাইনালি আমাদের গতীয় ঘর্ষণ গুণাঙ্ক হবে মিউ এস ডিভাইডেড বাই এই স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক। তো আমরা এখান থেকে একটা ইকুয়েশন পাইলাম, এই ইকুয়েশনটা আমি একটু ওই কোণায় লিখে রাখতে চাচ্ছি, কারণ আর একটু সামনের দিকে আনাতে হবে, তো এজন্য আমরা একটু এখানে লিখে রাখি Fs equal to mu s r আর mu s equal to Fs divided by এর একটু এখানে থাক। এবার দেখো কোন একটা বস্তুকে একটু খেয়াল করে দেখো, আমরা প্র্যাকটিক্যাল লাইফে ঘটে কি ঘটে না। কোন একটা বস্তুকে যদি এদিকে তুমি আমি যদি ধাক্কা দেই, দেখবে হঠাৎ করে বস্তুটা এই মাথাটা একটু উপর দিকে উঠে আসে, তাই না? একটু দেখবে যে উপর দিকে উঠে ওঠে, পিছন সাইডটা একটু উপর দিকে উঠে ওঠে আর কি, আলগা হয় যেটাকে বলা হয়। এর কারণটা কি? এর কারণটা উপর দিকে উঠছে, তার মানে এই উপর দিকে তার একটা কোনো একটা বল থাকছে, তাই না? দেখো আবার এই এফএস এবং আর এই দুটো বলের কিন্তু একটা লব্ধিও হয়, কিন্তু এই লব্ধি বলের কারণে আসলে ওই বস্তুটা একটু উপরের দিকে ওঠে। ঠিক আছে, এটাকে আমি এম দ্বারা প্রকাশ করলাম। আর এখানকার যে কোণটা, এই কোণকে বলা হয় ল্যামডা। এই ল্যামডার নাম হলো ঘর্ষণ কোণ বা ফ্রিকশন অ্যাঙ্গেল। এগুলো একটু মিশিয়ে দিই, কারণ আমি ওই সাইডে লিখে রাখছি অলরেডি। এখান থেকে আসলে এগুলো আমরা সবাই জানি, তুমি যদি এটা বের করতে চাও করতে পারো। লব্ধি মান বের করতে যদি চাও, এখানে আলফা মান কিন্তু 90 ডিগ্রি, তাহলে সেই ক্ষেত্রে লব্ধি বের করার ফর্মুলা হলো r স্কয়ার প্লাস হলো কত fs স্কয়ার, সেখান থেকে a লেখা যায় √r স্কয়ার প্লাস হলো কত fs স্কয়ার। আর কেউ যদি মডিফাই করতে চায় তাহলে সেক্ষেত্রে fs এর বদলে mu s r লেখা যায়, fs এর বদলে mu s r স্কয়ার হতে কমন এক করে বের হয়ে আসলে r √1 প্লাস mu s। এটা হলো ওই যে বলের কারণে বস্তুটা একটু উপর দিকে ওঠে, সেটা বের করার ফর্মুলা। এখন এখান থেকে তুমি চাইলে যে tan থিটা দিয়ে ঘর্ষণ বলটা, তুমি ঘর্ষণের যে ল্যামডাটা তুমি বের করতে পারো, এটা তোমাদের হলো ওভাবে করা যায়। তা আমরা আস্তে আস্তে সবগুলো লিখতেছি। দেখো এখান থেকে tan থিটা লব্ধির দিক বের করার ফর্মুলা। ঠিক আছে, q sin alpha divided by p plus q sin alpha। তো আমি মনে রাখার একটা কথা বলি, সবসময় এইভাবে বলি, যার সাথে কোণ নিব সেটা হলো ভূমি, অপর সাইডটা হলো লম্ব। তাহলে সেক্ষেত্রে tan θ ইকুয়াল টু, আমরা মনে মনে ধরে নিই আর কিছু না, যার সাথে কোণ নিব সেটা হলো ভূমি, এটা চিরন্তন সত্য। অপর সাইডটা লম্ব হতেও পারে নাও হতে পারে, কিন্তু তারপরও আমরা মনে মনে ধরে নেব সেটা কি হলো লম্ব। তাহলে সেক্ষেত্রে tan θ ইকুয়াল টু কি লেখা যায়? লম্ব ভাগ হলো কত ভূমি, লম্ব এটা হলো কত ভূমি, যার সাথে কোণ থাকবে সেটা সবসময় ভূমি। তাহলে fs ডিভাইডেড বাই হলো কত r। আর tan θ সমান আবার লেখা যায় sin θ ভাগ হলো কত cos θ, sin 90 ডিগ্রি ডিভাইডেড বাই cos 90 ডিগ্রি। কেন 90 ডিগ্রি? কারণ এই যে কোণটা 90 ডিগ্রি, আর যেটা লম্ব সেটা একটু কষ্ট করে আরেকটা লিখবো। তাহলে সেক্ষেত্রে ফাইনালি আমাদের দাঁড়াচ্ছে fs ডিভাইডেড বাই হলো কত r। আবার fs ডিভাইডেড বাই r সমান হচ্ছে কি লেখা যায়?
মিউএস লেখা যায়। তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারি tan lambda is equals to fs ভাগ হলো r equal to কত মিউএস। এটা একটা সম্পর্ক। ফ্রিকশন কোণের সাথে মানে ঘর্ষণ কোণ আর কি, ফ্রিকশন অ্যাঙ্গেলের সাথে ঘর্ষণ প্রতিক্রিয়া বল এবং হচ্ছে ঘর্ষণ গুণাঙ্কের যে সম্পর্ক সেটা এখান থেকে তৈরি করা যায়। আচ্ছা, তো এটাও আমি একটু সাইডে এখানে একটু লিখে রাখতে চাচ্ছি, কারণ এগুলো একটু আমাকে মিশাইতে হবে তো। এই হলো মোটামুটি আমাদের এইখানে এটা ফর্মুলা একটু সাইড করে রেখে দিলাম, ঠিক আছে। এবার আসো তারপর এটাকে বলা হয় ঘর্ষণ কোণ। আটটা কোণ আছে। আচ্ছা, আমি একটু মিশিয়ে দেই। আরেকটা কোণ আছে, সেটাকে বলা হয় নিশ্চল কোণ বা স্থিতি কোণ। এটা এক জিনিস না, একটু ভিন্ন। স্থিতি কোণ বা নিশ্চল কোণ, এটাকে থিটা দ্বারা প্রকাশ করা হয়। ওটাকে প্রকাশ করা হয় ল্যাম্ডা দ্বারা, এটাকে থিটা দ্বারা প্রকাশ করা হয়। এটা কোন জিনিস? একটা আনত তল যদি দেওয়া হয়, যেমন যদি একটা আনত তল থাকে, মানে আনত তল দিয়ে নিয়ে দিচ্ছি, ধরলাম এইখানে একটা মার্কার এভাবে রাখছি, এখানে একটা বস্তু রেখে দিলাম, বা এইখানে আসলে এইভাবে যদি এইভাবে দেখাই তাহলে ভালো হবে মনে হয়। একটা বস্তু যদি রাখি, দেখা যাচ্ছে বরাবর এখন পরে ধরে নিলাম। আরেকটা যদি এইভাবে একটু খারাপ করে দিই, তখন পড়ার উপক্রম হচ্ছে, ঠিক আছে। যে কোণ করলে আবার তাকে এইভাবে যদি রাখা হয় তাহলে কিন্তু দেখবে যে পড়বে না, বরাবর থেকে নিচের দিকে আস্তে আস্তে কিন্তু স্লিপ করে পড়বে না, এজন্য একটু বেশি খারাপ হতে হবে। তাহলে এই যে এখানে একটা কোণ হলো না, এই সময় বরাবর পড়বে না, এই সময় বরাবর পড়বে না, কিন্তু এরকম একটা যদি বড় কোণ করা হয় তাহলে এই কোণ করলে দেখবে যে বস্তুটা আস্তে আস্তে বরাবর উপর থেকে নিচের দিকে পড়তেছে। এই যে কোণের কারণে আনত তলবে কোনো একটা বস্তু পড়ার উপক্রম হয়, যে কোণ করে রাখলে কোনো একটা আনত তলবে কোনো বস্তু পড়ার উপক্রম হয়, ওই কোণকে থিটা বলে। থিটা মানে হলো কত? স্থিতি কোণ বা নিশ্চল কোণ। আর ল্যাম্ডা হলো ঘর্ষণ কোণ বা ফ্রিকশন কোণ, ঠিক আছে। এবার আসো এই কোণের জন্য একটু ইকুয়েশন আমরা একটু নিয়ে আসার চেষ্টা করি। এরকম কোনো একটা বস্তু যদি থাকে, তার ফোর্সের ডিস্ট্রিবিউশন mg নিচের দিকে, এই নিশ্চল কোণ থিটা, তাহলে mg দুটো অংশে ভাগ হয়ে যায়। এই বরাবর হচ্ছে প্রতিক্রিয়া বল, আর প্রতিক্রিয়া বল সর্বদাই তলের সাথে 90 ডিগ্রি করে থাকবে। আগেরটাতে একটু চিত্রটা খেয়াল করে দেখো, আমরা যখন প্রতিক্রিয়া বলটা দিয়েছিলাম ওটা কিন্তু তলের সাথে 90 ডিগ্রি কোণ করে আছে। এবার কিন্তু তলের সাথে আমরা কি করে আছে? 90 ডিগ্রি। প্রতিক্রিয়া বল সর্বদাই তলের সাথে 90 ডিগ্রি করে থাকবে। অন্য ফোর্স কি অবস্থায় আছে থাকুক আমার দেখার বিষয় না, কিন্তু প্রতিক্রিয়া বল সর্বদাই তলের সাথে 90 ডিগ্রি কোণ থাকবে। আবার দেখো mg দুটো অংশে ভাগ হয়ে যাবে, ঠিক আছে। এই কোণটা থিটা হলে এই কোণটাও থিটা হয়। কেন হয় আমি লিখে দিচ্ছি, এই যে সাইডে লিখে দিচ্ছি আমি। আর এটা তাহলে যার সাথে কোণ নেব সেটা হলো ভূমির সাথে cos বসে mg cos থিটা, আর এটা হবে mg sin থিটা। তো কেন এই থিটা আর এই থিটা সমান হবে সেটা আমি একটু এই সাইডে একটু দেখে দেই। এই বরাবর নিচের দিকে হলো mg, mgটা নিচের দিকে। এটা যদি থিটা হয় এই কোণটা 90 ডিগ্রি হবে, আর এই কোণটা তাহলে কত হবে? একটু সাইডে নিয়ে আসি। 180 ডিগ্রি মাইনাস 90 প্লাস হলো কত? থিটা। মানে এই দুটো যোগফল 180 থেকে বাদ দিলে ওটা পাওয়া যাবে। তাহলে বের হয় হলো কত? 90 মাইনাস হলো কত? থিটা, ঠিক আছে। এবার সবুজ কালিতে দেখাই, দুটো উপাংশে ভাগ হয়েছে সবুজ কালি দিয়ে। একটা উপাংশ এই বরাবর আর একটা উপাংশ এই বরাবর। আর উপাংশ দুটো সর্বদা 90 ডিগ্রি কোণে থাকে। উপাংশদ্বয় সর্বোচ্চ সবসময় লম্ব উপাংশ 90 ডিগ্রি কোণে ভাগ হয়ে যায়। তাহলে এবার একটু খেয়াল করো, সবুজ দাগটা 90 ডিগ্রি, কালো দাগটা 90 মাইনাস থিটা ডিগ্রি। তাহলে আমি যদি এখানে নীল দাগ দিই, নীল দাগটা তাহলে কত হবে? সবুজ বড়, কালো হলো ছোট। তাহলে সেক্ষেত্রে 90 মাইনাস হলো কত? থিটা ইকুয়াল টু, তাহলে আমাদের 90
-90 প্লাস হলো থিটা, 90 90 কাটাকাটি করে থিটা চলে আসে। তাহলে এই কোণটা থিটা, এই কোণটাও থিটা। ঠিক আছে? আচ্ছা, এবার দেখো, যেহেতু এই বলের কারণে বস্তুটা কেবল নিচে নামার উপক্রম হয়, বস্তুটা কিন্তু নামা শুরু করেনি, কেবল নামবে, নামা শুরু করবে আর কি। তার মানে এই বলের সমান একটা বিপরীত দিকে একটা বল আছে, যেটাকে আমরা সীমান্তিক ঘর্ষণ বল বলে আসছি। ঠিক আছে? তাহলে সীমান্তিক ঘর্ষণ বল আমরা কি লিখতে পারি? Fs mg sin θ। আবার এটার একটা সমান r হলো mg cos θ। এটাকে 1 নাম্বার, এটাকে 2 নাম্বার। এক ভাগ যদি 2 করি তাহলে সেক্ষেত্রে কি আসে? Fs ভাগ হলো r ইকুয়াল টু mg sin θ ডিভাইডেড বাই হলো mg cos θ। mg mg কাটা, সেক্ষেত্রে Fs ভাগ হলো r tan θ। আবার একটু খেয়াল করো, Fs ভাগ হলো r, Fs ভাগ r সমান μs লেখা যায়, আবার Fs ভাগ হলো r সমান tan θ tan ল্যামডাও লেখা যায়। তাহলে সেক্ষেত্রে আমি পরের লাইনে এটা কিন্তু একটা ফর্মুলা হলো নিশ্চয় কোণের জন্য বের করা। সেক্ষেত্রে আমরা হলো কত tan ল্যামডা আমরা কিন্তু লিখতে পারি ইকুয়াল টু হলো tan θ। সেই হিসাবে আমরা যদি এখানে একটু লিখে দেই tan ল্যামডা হলো কত tan θ। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে tan উভয় পক্ষ থেকে বাদ দিলে, এই যে এখান থেকে কিন্তু ইকুয়াল করা হয়েছে, tan উভয় পক্ষ থেকে বাদ দিলে তাহলে ল্যামডা θ। তার মানে আমরা এখান থেকে বলতে পারি ঘর্ষণ কোণ এবং স্থিতি ঘর্ষণ কোণ বা নিশ্চল কোণ দুটো পরস্পর সমান, মানে ল্যামডা আর θ হলো পরস্পর সমান। তো এই জায়গাটাতে একটু কনফিউজ হয়ে যায়, কোন কোন জায়গায় দেখা গেছে ল্যামডা দেওয়া আছে, কোন কোন জায়গায় থিটা দেওয়া আছে, সবাই একসাথে করে ফেলে, কিন্তু দুইটা হিসাব সমান, তার সমান হয় এটা মানে নিচ্ছি, কিন্তু দুটার টার্ম কিন্তু আলাদা আলাদা। কি রকম আলাদা আলাদা? এই কোণটা কিন্তু আনত তলে হয়, আনত তলে এই কোণটা ঘটবে, আর এই কোণটা কই ঘটবে? আচ্ছা, এখানে কি তোমার হচ্ছে এই বরাবর হচ্ছে কি নাই প্রতীকের বল, আর এখানে কি ল্যামডা হবে না? হবে না? হবে না? অবশ্যই হবে। তাহলে যদি হয় তার মানে এটা যে কোনো তলেই হবে, ঘর্ষণ কোণটা যে কোনো তলেই হয়। ঠিক আছে? যেখানে ঘর্ষণ থাকবে সেখানে ঘর্ষণ কোণটা হবে, কিন্তু থিটা হওয়ার জন্য সরল পথ হওয়া যাবে না। কি হতে হবে? অবশ্যই আনত তল হতে হবে, এবং আনত তল দিয়ে কোনো একটা বস্তুকে গড়ায় গড়ায় পড়তে হবে। তো এই জিনিসটা আমাদের একটু কনফিউশন হয়। তো আমাদের সূত্রগুলো এখানে লিখে দেওয়া আছে সবকিছু। আর পরীক্ষায়, বোর্ড পরীক্ষায় একটা কোশ্চেন আসে, সেটা হলো এই যে এটা tan lambda is equals to mu s is equals to lambda is equals to tan inverse mu s। প্রশ্ন আসলে নিচের কোনটি ঘর্ষণ কোণ এর সমীকরণ, সেক্ষেত্রে এটা আসছিল, এটা একটা বোর্ড পরীক্ষায় আসছিল, তো এটা তখন উত্তর হবে। তো যাই হোক, এর হলো মোটামুটি, তো চেষ্টা করেছিলাম আমি যতটুকু পারছি এটা একটু কনসেপ্টগুলো ক্লিয়ার করে দেওয়ার জন্য। আশা করি সবার বুঝতে পারছো। যদি সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবা, আমি সেগুলো চেষ্টা করব কনসেপ্টগুলো ক্লিয়ার করে দেওয়ার জন্য।